রবীন্দ্রনাথ তো আমাদের বাঁচতে শেখান। হ্যাঁ, কিভাবে আমি জীবনকে দেখবো সেটা রবীন্দ্রনাথ শিখিয়েছেন। তারা হতভাগা। কিন্তু রবীন্দ্রনাথকে কি আপনি জনগণের কবি বলবেন? দেখুন, কবির আগেও না রবীন্দ্রনাথকে সবসময় কবি 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 বলাটা ঠিক নয়। রবীন্দ্রনাথ কিন্তু একজন পলিটিক্যাল ফিগার, রবীন্দ্রনাথ কিন্তু একজন সমাজসেবী। তারা রবীন্দ্রনাথকে পুজো করে সেইভাবে। আমাদের দেশের লোক কবি কবি করে যে একটা রেখে দিয়েছে, রবীন্দ্রনাথ আসল রবীন্দ্রনাথের চেহারা সেটা নয়। রবীন্দ্রনাথ তার উনি নিজের নোবেল প্রাইজের টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক চালু করেছেন, তারপরে তাকে ঠকতে হয়েছে। আমাদের দেশের লোক তো তাকে ঠকিয়ে লাট করেছে একেবারে। সাধারণ মধ্যবিত্ত ভীতু মানুষদের রবীন্দ্রনাথ সাহস জুগিয়েছেন। আমরা যে আজকে প্রতিবাদ করি, রাস্তায় নামি রবীন্দ্রনাথের গান নিয়ে, সেটা রবীন্দ্রনাথ আমাদের সেই সাহস জুগিয়েছে। রবীন্দ্রনাথ তো শুধু কবি নন। তাহলে আমাদের পাঠ্যক্রমে রবীন্দ্রনাথ একজন বিষয় হিসেবে কেন নেই? আসলে রবীন্দ্রনাথকে ওই অগেইন সকলে কবি গুরুদেব করে সরিয়ে রেখেছেন, এটাও একটা পলিটিক্স। আমার প্রথম ক্যারিয়ার ছিল দূরদর্শনে। হ্যাঁ, আমি প্রথমে, তখন আমার 17-18 বছর বয়স মাত্র, তখন আমি যাদবপুরে পড়াশোনা করি। তখন আমি আমার মানে প্রফেশনাল লাইফ শুরু করেছিলাম অ্যাজ এ প্রেজেন্টেশন অ্যানাউন্সার। আমার মনে আছে পঙ্কজ দা এত চিঠি পেয়েছিলেন ফাল্গুনি টেলিকাস্ট হওয়ার পর যে ফাল্গুনির জন্য দুটো আলাদা করে দর্শকের দরবারে পড়তে হয়েছিল। আমার তো মনে হয় রবীন্দ্রনাথের গান সেভাবেই গাওয়া উচিত। হঠাৎ আমি যদি পল্লী গীতির মতো করে রবীন্দ্রনাথের গান গেয়ে উঠি, হ্যাঁ, অনেকে করেন ঠিকই, কিংবা ধরুন আমি যদি রকের মতো করে রবীন্দ্রনাথের গান গাই, হ্যাঁ, সেটাও আজকাল অনেকে করছেন শুনছি। হ্যাঁ, আমার খরানো চায় তুমি রিডিকুলাস। হ্যাঁ, এটা আমি কেন করবো? গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানে আপনাদের আবার স্বাগত। আজকে মনের কথা বলতে এসেছেন দেবাশিস রায়চৌধুরী। দেবাশিস রায়চৌধুরী খুবই পরিচিত মুখ এবং নাম। আপনারা দীর্ঘদিন তাকে দূরদর্শনের পর্দায় দেখেছেন। রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও তিনি খুবই জনপ্রিয়। নমস্কার দেবাশিস দা, অনেক অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। আপনি নিজেকে কিভাবে পরিচয় দিতে ভালোবাসবেন? একজন সঙ্গীত শিল্পী না রবীন্দ্রসঙ্গীত শিল্পী? রবীন্দ্রসঙ্গীত শিল্পী যদি হই তাহলে তো সঙ্গীত শিল্পী বটেই। আর যদি প্রশ্নটা এটা হয় যে রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য গান গাই কিনা, তাহলে বলবো যে হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত মূলত গাই, ভালোবেসে গাই। আবার অন্য গান, অন্য বাংলা গানও আমি করি। ফলে যা বলতে পারেন, মানে প্রধানত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং নিশ্চয়ই তাহলেও সঙ্গীত শিল্পী তো বটেই। আপনার ছোটবেলা গান শেখার শুরু কিভাবে একটু বলুন আমাদের। আমার ছোটবেলায় আমি আমার মাকে দেখতাম সর্বক্ষণই কিছু না কিছু গুনগুন করছেন, মূলত রবীন্দ্রনাথের গান। সেটা এখন বুঝি। আর যেহেতু আমার মা বাবা দুজনেই চাকরি করতেন, আমি দুপুরবেলা থাকতাম একজন আয়ার কাছে। আর আমাদের বাড়িতে একটা বড়, সে আগেকার দিনের চোঙাওয়ালা হারমোনিয়াম, কি বলে, গ্রামোফোন ছিল। সেই চোঙাওয়ালা গ্রামোফোনের পাশে আমাকে বসিয়ে রাখা হতো, যিনি আমাকে রাখতেন। একটার পর একটা ওই 78 RPM এর রেকর্ড, সেইটা বাজিয়ে যাওয়া হতো। তার মধ্যে কি না ছিল, সে রবীন্দ্রসঙ্গীত তো ছিলই, তাছাড়াও নানা রকম বাংলা গান, ক্লাসিক্যাল মিউজিক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, সব রকম গান আমি শুনতে 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 বড় হয়েছি। মানে গান শিখতে শুরু করার আগে এইগুলো শুনেছি খুব। ফলে একটু যখন বড় হলাম, আমি তখন মাকে বললাম যে আমি গান শিখতে চাই। আর যেহেতু মা বাবা দুজনেই চাকরি করতেন, আমি একটা অ্যাংলো ইন্ডিয়ান ক্রেশে সারা দুপুরটা কাটাতাম। তো সেখানে যেহেতু ইংরেজিতে কথা বলা হতো, আমি মনে করতাম বাড়িতে এসেও ইংরেজিতেই কথা বলতে হবে। আমি বাড়িতেও ইংরেজিতে কথা বলতাম। তাতে মা খুব বিপন্ন বোধ করলেন যে ছেলে তো বাংলা শিখছে না, তাহলে কি করে হবে। তখন উনি এইটা আমাকে টোপ হিসেবে দিয়েছিলেন যে শোনো, তুমি যে রবীন্দ্রনাথের গান গাইবে বলছো, গানের স্কুলে কিন্তু তোমায় গানগুলো খাতায় লিখতে হবে বাংলায়, তুমি পারবে তো? তো সেইভাবে আমার বাংলা শেখাও শুরু।
এজন্য আমি অনেক সময় অনেককে খুব গর্ব করে বলি যে আমাকে রবীন্দ্রনাথ বাংলা শিখিয়েছেন। রবীন্দ্রসঙ্গীতের যে বিশেষ একটা গায়কী আছে, এটা কি আপনি বিশ্বাস করেন যে বিশেষ গায়কীতেই রবীন্দ্রসঙ্গীত গাওয়া উচিত? শুধু রবীন্দ্রসঙ্গীতে আছে এটা বলবো না, আমি বলবো সব রকম গানেই একটা বিশেষ গায়কী আছে। ধরুন রবীন্দ্রনাথের গানের যেটা বললেন যে গায়কী আছে, সেটা যেমন আছে, আমি যদি নজরুলের গান গাই, সেটাকে আমি রবীন্দ্রনাথের গানের মতো করে গাইবো? গাইলে কি সেটা ভালো শোনাবে? শোনাবে না। অতুল প্রসাদের গান, সেটা আবার নজরুলের গানের মতো করে গাইলে ভালো শোনাবে না। হ্যাঁ, তো এইরকম সব রকম বাংলা গানে, বাংলা গানের মধ্যে তো অনেক বৈশিষ্ট্য, অনেক রকম বাংলা গান, পল্লী গীতি রয়েছে, কীর্তন রয়েছে, জারি গান রয়েছে, সারি গান রয়েছে, বাউল রয়েছে। কোনো গানই কিন্তু অন্য গানের মতো নয়। প্রত্যেকটি গানের একটা নিজস্ব স্টাইল রয়েছে, সেটাই হচ্ছে গায়কী। এখন স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথের গানেরও একটা নিজস্ব গায়ন ভঙ্গি একটা তৈরি হয়েছে এত বছর ধরে। আমার তো মনে হয় রবীন্দ্রনাথের গান সেভাবেই গাওয়া উচিত। হঠাৎ আমি যদি পল্লীগীতির মতো করে রবীন্দ্রনাথের গান গেয়ে উঠি, হ্যাঁ, অনেকে করেন ঠিকই, কিংবা ধরুন আমি যদি রকের মতো করে রবীন্দ্রনাথের গান গাই, হ্যাঁ, সেটাও আজকাল অনেকে করছেন শুনছি। হ্যাঁ, আমার খরানো চাহা চায় তুমি তাই রিডিকুলাস। হ্যাঁ, এটা আমি কেন করব? আমি তো রবীন্দ্রনাথের গান করছি, সেখানে কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি সেরকম ভাবেই করবো। হ্যাঁ, আমার তো মনে হয় শুধু রবীন্দ্রনাথের গান নয়, যে কোনো গান গাইতে গেলে তার গায়কিটা খুব প্রয়োজন। সঠিক গায়কিতে সেই গান গাওয়াটা খুব প্রয়োজন, তা নাহলে গানের যে ধারাটা সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে। আমি যদি রবীন্দ্রনাথের গান সঠিক গায়কিতে আমি না গাই, তাহলে সেটা রবীন্দ্রনাথের গান আর থাকবে না। কারণ শুধু তো কথা আর সুর নয়, স্টাইলটাও রবীন্দ্রনাথের গানের মধ্যে পড়ছে, তাই না? অনেকে বলেন যারা এই বিশেষ গায়কিতে রবীন্দ্রসঙ্গীত করেন, তারা যখন অন্য কোনো গান করেন সেটা শুনতে তেমন ভালো লাগে না। এই বিষয়ে আপনার কি মত? হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? তারা যখনই যে কোনো গান করেন সেটা রবীন্দ্রসঙ্গীতের গায়কী নিয়ে করছেন। ন্যাচারালি সেটা শুনতে ভালো লাগবে না। আমি তো সেটাই বললাম যে আমি যদি রবীন্দ্রনাথের গানের গায়কী দিয়ে নজরুল গীতি গাই, সেটা ভীষণ অদ্ভুত শোনাবে। হ্যাঁ, প্রত্যেকটা গানের আলাদা স্টাইল রয়েছে বাংলায়। তো ন্যাচারালি আমি যখন যে গানটা করব, আমি সেই গানের মতো করে সেটা করব। সেটা আমি অন্য গানের মতো করে করব না। এটা যদি মাথায় রাখতে পারেন গায়করা, তাহলেই আর অসুবিধে নেই। হ্যাঁ, আমি ধরুন যদি করি আহ যেতে দাও আমায় ডেকো না, কিছু বলবে কি, না না না, কিছু ডেকো না, এই গানটা এরকম ভাবে গায় না। এটা শুনতে খুব, আপনারা নিশ্চয়ই খুব হাসছেন আমার গানটা শুনে। এটা আমাকে গাইতে হলে এইভাবেই গাইতে হবে, যেতে দাও আমায় ডেকো না, কিছু বলবে কি, না না না, কিছু ডেকো না। তো এই হচ্ছে ব্যাপার। বেসিক্যালি সুরটা লাগানো কিরকম ভাবে হচ্ছে, উচ্চারণ কিরকম ভাবে করছি, গানের মধ্যে যে ন্যাসগুলো সেগুলো কিরকম ভাবে আমার গলায় আসছে, এইটা বুঝে আমাকে সেই গান গাইতে হবে। আমি অনেককে গাইতে শুনি অতুল প্রসাদের গান একদম রবীন্দ্রনাথের গানের মতো করে, সেটাও ঠিক নয়। আবার রবীন্দ্রনাথের গান গাইতে গিয়ে আজকাল লোকে যে কি কাণ্ড করছে, সেটা বোধহয় না বলাই ভালো। এবার একটু গান শুনি আপনার কাছে, আপনার প্রিয় রবীন্দ্রসঙ্গীতের দুয়েটগুলি শোনান। এটা ভীষণ শক্ত প্রশ্ন করেছেন। আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু প্রিয় রবীন্দ্রসঙ্গীত বলতে আমি খুব বিপদে পড়ি। রবীন্দ্রসঙ্গীতই প্রিয়? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীতই প্রিয়। হ্যাঁ, তাই কি গাইবো? আচ্ছা বেশ, একটা গান যেটা আমার কাছে অনেকে শুনতে চায় আমি সেটা করছি। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ভালোবাসার ধন, তোমায় নতুন করে পাবো বলে, বাবা বাবা, অসাধারণ। দেখা দেবে বলে তুমি হও যে
অদর্শন ও মোর ভালোবাসার ঘর, তোমায় নতুন করে পাবনে। যে গান আপনি শোনালেন তারপরে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা আমার করতে ইচ্ছে করছে, আজীবন রবীন্দ্র চর্চা কি মানুষকে আধ্যাত্মিক করে তোলে? আধ্যাত্মিক করে বোধহয় তোলে, কারণ রবীন্দ্রনাথ অধ্যাত্মবাদটাকে এতটাই নিজের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলেন, ওর গানে তার এমন একটা প্রকাশ। সেই গান যদি কেউ সিরিয়াসলি গাইতে চায়, সেই গানের সাথে যদি একাত্ম হয়ে যায়, তখন রবীন্দ্রনাথের কথাটা, রবীন্দ্রনাথের ভাবটা তখন তার নিজের ভাব হয়ে যায়। সেটা অনেকটাই আধ্যাত্মিক। তবে একটা এটার সাথে আমি এটাও বলবো যে শুধু আধ্যাত্মিক না, রবীন্দ্রনাথের গান মানুষকে খুব র্যাশনালও করে তোলে। হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথের এমন একজন মানুষ যার মধ্যে র্যাশনালিটি এবং অধ্যাত্মবাদ দুটো একটা অদ্ভুতভাবে মিশেছিল। হ্যাঁ, যেটা আমাদের দেশের অন্যান্য গীতিকারদের গানে হয়তো পাই না। যেমন ধরুন আমার একটা রবীন্দ্রনাথের যেটা আমার সবসময় আমি যেটা নিজেকে বলি আর কি, যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। হ্যাঁ, রবীন্দ্র চর্চা করতে করতে কি এই বোধটা তৈরি হয়? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই রবীন্দ্রনাথের জীবনটা যদি দেখেন, একটার পর একটা নিজের প্রিয় মানুষদের চলে যাওয়া, তাকে দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে, নিজে বিভিন্নভাবে অপমানিত হয়েছেন সারা জীবনে। আমরা শুধু নোবেল প্রাইজ পেয়েছেন তাই বলি, হ্যাঁ, ওটাই মনে রাখি, কিন্তু অপমানও তো কম ওর জীবনে হয়নি। মানে সবকিছুই আমাদের থেকে একটু বেশি বেশি, অনেকটা বেশি বেশি। হ্যাঁ, সৌভাগ্যটাও যেমন বেশি, দুর্ভাগ্যটাও কিন্তু অনেক অনেক বেশি। হ্যাঁ, আনন্দ যত পেয়েছেন, দুঃখ তার থেকে অনেক গুণ বেশি পেয়েছেন। এই সবকিছুকে তো মেনে নিয়েছেন উনি, এবং তার গান বা তার লেখা বা তার সৃষ্টিকর্ম কোনোটাই বোধহয় আর এগোতো না যদি উনি এই সত্যকারটাকে সহজে নিতে না শিখতেন। হ্যাঁ, গীতাঞ্জলি পর্ব থেকে যে কবিতা, যে গান, সেগুলো তো তৈরি হয়েছে রবীন্দ্রনাথ নিজেকে শুশ্রূষা করার চেষ্টা করছেন বলে। ওটা একটা শুশ্রূষার একটা, ওর কাছে একটা উপায় ছিল। কারণ বাইরে থেকে উনি ছেলের কলেরায় মারা গেলেন, কলেরার তখন কোনো চিকিৎসা হয়নি, তো উনি নিজেকে শুশ্রূষা করবেন কেমন করে? তার কয়েক বছর আগে 1902 সালে তার স্ত্রী গত হয়েছেন। 1905 সালে তার ওই ছাতার মতো মাথার উপর থেকে পিতা দেবেন্দ্রনাথ গত হয়েছেন। তার আশ্রমে যারা তার বন্ধু বান্ধব ছিলেন, তার বড় সাপোর্ট ছিলেন, অনেকে তার মধ্যে গত হয়েছে। তার ছোট মেজ মেয়ে 1900 তার কিছুদিনের মধ্যে তিনি মারা গেছেন। তারপরে সেটা ফাইনালি 1908-এ সুরেন্দ্রনাথ, 11 বছরের ছেলে, যাকে ভীষণ ভালোবাসতেন, সে ওই রকম দুদিনের কলেরায় মারা গেল। কলেরার ওষুধ তো বেরোয়নি। এবার উনি নিজেকে কি করে শুশ্রূষা করবেন? তাকে তো দাঁড়াতে হবে। অনেক বছর বাদে তখন তার ছোট মেয়ের যখন ছেলেটি না নাতি যখন মারা গেছেন, তখন মেয়েকে একটা চিঠিতে লিখছেন যে যে রাত্রে সুমি চলে গেল, সেই রাত্রে ট্রেনে করে ফিরতে ফিরতে দেখলাম সমস্ত আকাশ পৃথিবী সব চাঁদের আলোয় ভেসে যাচ্ছে, কোথাও যে কিছু কম পড়েছে তার কোনো চিহ্ন নেই। আমিও বলিলাম যে আমার জীবনে কিছু কম পড়েনি, আমার জন্য রইল কর্মের জগৎ, আমি সেখানে সব কর্ম থাকবে আমার জন্য, সবকিছুই এগিয়ে যাবে। এবং আপনারা জানেন হয়তো যে তারপরে উনি চলে গেলেন শিলাইদহতে, একা থাকবেন বলে, এবং বেশ অনেক দিন উনি কিচ্ছু লেখেননি। তারপরে যে গানটা তিনি লিখতে পারলেন, যে কবিতাটা লিখতে পারলেন, সেটা হচ্ছে অন্তরমম বিকশিত কর অন্তরতর হে। অন্তর বিকশিত না হলে এত আঘাত সইবে কি করে? এক্স্যাক্টলি। তার সঞ্চারিতে কি লিখলেন? যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। হ্যাঁ, সবাইকে নিয়ে তাকে বেঁচে থাকতে হবে, তাকে অনেক কাজ করতে হবে, তখনও অনেক কাজ বাকি রবীন্দ্রনাথের জীবনে। 1908-এর কথা বলছি, উনি বেঁচে ছিলেন 1941 অব্দি।
হ্যাঁ, এই এত বছরের জীবন উনি বাঁচতে পারতেন না যদি উনি নিজেকে শুশ্রূষা না করতে পারতেন, এবং সেই শুশ্রূষার হাতিয়ার ছিল ওর এই গানগুলো, হুম, এই কবিতাগুলো। কবিতাগুলো। আমি নিজে যেহেতু মনস্তত্ত্বের মানুষ, তাই আমার নিজের ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে রবীন্দ্রনাথের কবিতা যারা পড়তে পারেন, মানে সবাই তো বাংলা পড়তে পারেন না, আমার তাদের জন্য খুব মানে কষ্ট হয় যে তারা পড়তে পারেন না, তারা জানতে পারেন না যে রবীন্দ্রনাথের কবিতা এবং গানের মধ্যে এই যে শুশ্রূষা শব্দটা আপনি ব্যবহার করলেন, মানে সত্যি মানে যখন আমরা কোনো মানসিক অস্থিরতার মধ্যে দিয়ে যাই, তখন এক সঞ্চয়টা হাতে নিয়ে বসলে তখন মনে হয় কি সমস্ত কিছু তো আহ, মূল্যহীন, মানে অনেক এই বড় একটা অসীম। ম্যাজিক, এই শুশ্রূষাটা উনি আমাদের দিয়ে গেছেন। হুম, হ্যাঁ, এই যে ক্ষত যত ক্ষতি যত মিছে হতে মিছে, নিমেষেরও কুশাঙ্কুর ওপরে রবে নিচে। হ্যাঁ, কি হলো না, কি পেলে না, কে তব শোধে নিবে না, সে সকলই মরীচিকা মিছে হতে মিছে। হ্যাঁ, এই কথাটা উনি বলতে পারতেন কারণ ওর জীবনে এইসব সত্যি সত্যি ঘটেছে। ঘটেছে। এগুলো মানে কোনো বই থেকে তোলা কথা নয়, থিওরিটিক্যাল উপনিষদে নয়, উনি হ্যাঁ। ছিলেন ঠিকই, কিন্তু এগুলো উপনিষদে নেই। হুম। এগুলো উনি আরেক ধাপ এগিয়ে নিজের জীবন থেকে এক্সপিরিয়েন্স নিয়ে বলছেন। এর অনেক মূল্য, এর অনেক মূল্য। দেবাশিস দা, আপনি অনেক অপ্রচলিত রবীন্দ্রসঙ্গীত করেছেন, মানে যেগুলো খুব সচরাচর শোনা যায় না, শিল্পীরা হয়তো করেন না বা শ্রোতারা শুনতে অভ্যস্ত নন, হুম। সেরকম দু একটি গান যদি আমাদের একটু শোনান। আসলে অপ্রচলিত লোকে ভাবে আমি তো রবীন্দ্রনাথের সব গান গাইতে ভালোবাসি, সেজন্য আমার কাছে সেগুলো অপ্রচলিত মনে হুম, হয় না। হুম। কিন্তু ইদানিং সত্যি আপনি যা বললেন ঠিকই বললেন, আমরা কোথাও গান গাইতে গেলে, বিশেষ করে কোনো প্রডিউসার যদি থাকে যারা অনুষ্ঠানটি করাচ্ছেন, তারা আমাদের বলেই দেন যে একটা লিস্ট নিয়ে আপনি কিন্তু এই লিস্টের মধ্যে থেকে গান করবেন। হ্যাঁ, ঈশ্বর আমাকে সেটা আরোই বেশি বলা হয়, যেহেতু আমার সম্পর্কে একটা বদনাম আছে, আমি অপ্রচলিত গান করি। আসলে কি জানেন তো, মানে গানগুলো অপ্রচলিত হয়েছে তো শিল্পীরা গায় না বলেই হ্যাঁ, অপ্রচলিত, হ্যাঁ। গাইলে তো আর অপ্রচলিত থাকতো না। হ্যাঁ, তারা বেশি গান জানেন না, তারা বেশি গান সেজন্য গাইতে পারেন না। হ্যাঁ, সেই জন্য গানগুলো প্রচলন হয়নি। গানগুলো কিন্তু রবীন্দ্রনাথ দেখুন ২৫০০ গান লিখেছেন, তার মধ্যে ২৫০টা গানও তো কেউ জানে কেউ না। জানে না সেটা। হ্যাঁ, এটা তো ভীষণ লজ্জার কথা। হুম। হ্যাঁ, তার মধ্যে ১৭০০ প্লাস কিছু গানে সুর এখনো রক্ষিত আছে। হ্যাঁ, তার মধ্যে থেকে ৭০০ গানই শিখুক যারা শিখছেন গান, যারা নিজেদের রবীন্দ্রসঙ্গীত শিল্পী বলেন, তাদের তো সেই কটা গান অন্তত ঘুরিয়ে ফিরিয়ে গাওয়া উচিত, তাই না? উম, একটু শোনান যেগুলো মানে আপনার গাইতে ভালো লাগে অথচ মানুষ শোনে না। দেখুন, আমি যা গান গাই সকলেই প্রায় লোকে শোনে না মনে হয়। এই যেটা প্রথমে গাইলাম সেটাও হয়তো কেউ শোনেনি। আহ আপনি বলুন, আপনি যে গান শুনতে চাইবেন না, আমি আপনি শোনাবো। মানে অপ্রচলিত যেহেতু, সেহেতু মানে হয়তো আমি নিজেও জানি না সেটা কি গান, আপনি করুন একটা আপনার পছন্দ মতো। তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, শুনো প্রিয়তমে কোথায় আছো লুকাইয়ে, তব গোপন বিজন গৃহে লয়ে যাও, তোমারও দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমারও দেখা পাবো। দেহ সরায়ে তখন তারকা আবরণ সব দূর করহে, মোচন করো তিমির জগৎ আড়ালে, থেকো না বিরলে, লুকায় না আপনারে মহিমা মাঝে, তোমার গৃহের দ্বার খুলে দাও, তোমার দেখা পাবো বলে এসেছি যে সখা, তোমার দেখা পাবো। আহা, আহা। আহ,
এই অপ্রচলিত শব্দটা আমরা যখন ব্যবহার করছি তখন আর একটা প্রশ্ন মনে আসছে আমার, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় বলি না যে ভালো কাজ হচ্ছে না, সেটা ছবির জগতেই বলুন, লেখার জগতেই বলুন, গানেরই কথা বলুন, কারণ মানুষ শুনতে চায় না, মানুষ দেখতে চায় না, মানুষ এটা পড়তে চায় না, মানুষ এই ছবি দেখবে না কেউ, তাই এইরকম ছবি বানাবো না। দর্শক বা শ্রোতা, আমরা যেহেতু গান নিয়ে কথা বলছি, তো গানের শ্রোতার কথাই বলি, শ্রোতা কি তৈরি করা যায়? শ্রোতা তৈরি করা যায়, নিশ্চয়ই যায়, কিন্তু একজন দুজন করতে পারবে না, সেটা সেটা সকলকে মিলে করতে হবে। এখন যদি মেজরিটি অফ আর্টিস্ট যদি সেই দায়িত্বটা না নেয়, তাহলে সেটা হবে না। হ্যাঁ, এটা একটা সমস্যা, কারণ এখানে শিল্পীরা ভাবেন যে অপ্রচলিত গান গাইলে বা গান যেভাবে গাওয়া উচিত সেইভাবে সিরিয়াসলি গান বাজনা করলে সেটা নাকি অডিয়েন্স শুনবে না। কিন্তু এতদিন শুনতো কি করে? আমাদের ছোটবেলা তো আমরা দেখেছি ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠানে লোকে সারা রাত জেগে টিকিট কেটে গিয়ে দেখছে, শুনছে। হ্যাঁ, এখন কেন তারা হঠাৎ কি ঘটলো যে কোনো সিরিয়াস গান বাজনা নাকি লোকে অ্যাকসেপ্ট করবে না, এই একটা আতঙ্ক যারা অনুষ্ঠান করান তাদের আছে। যে জন্য এই যে আগেই বললাম যে কয়েকটা গান আমাদের ঘুরিয়ে ফিরিয়ে সেই ধরুন আম, আহ, আমারও পরানো যাহা চায়, এইসব গান শুধু গাইতে বলা হয় আমাদের। এখন এতে কি হচ্ছে যে অডিয়েন্সটা ওই এক জায়গায় থেকে যাচ্ছে। ওরা মনে করে গান, রবীন্দ্রনাথের গান শোনা মানে ওই কয়েকটা গান, অন্য গান শোনার যে একটা ঔৎসুক্য, একটা আগ্রহ, সেটা তো তৈরি হতে পারছে না। হ্যাঁ, এইটা একটা খুব বড় একটা সমস্যা। আমরা এই যে আপনি বললেন আমি অপ্রচলিত গান করি, সেটার কারণ কেন কি জানেন তো? আমরা যখন গান শিখেছি আমাদের এটাই বলা হতো যে ওই 10-12টা গান গেও না, রবীন্দ্রনাথের এত গান আছে, এগুলো শিখে গাও, লোকের কাছে লোককে শোনাও, তাহলে গানগুলো হারিয়ে যাবে। আমার কিন্তু এই গানগুলো গাইবার উদ্দেশ্য ওটাই, যে মানুষকে জানানো যে এই গানগুলোও আছে, আমারও পরানো যাহা চায় যেরকম আছে, এগুলোও আছে, এবং সেগুলোরও কিন্তু ভালো করে শুনলে, মন দিয়ে ধৈর্য নিয়ে শুনলে সেই গানগুলো খুব বড় কম্পোজিশন। আচ্ছা, এরকম কি হতে পারে যে ধরুন যেমন চলচ্চিত্র তো একটা মাস মিডিয়া, সাধারণ মানুষ ছবি দেখতে ভালোবাসে, তো এই ধরনের গান যদি ছবিতে ব্যবহার করার কথা ভাবেন পরিচালকেরা, সেটা যখন জুড়ে যাবে একটা জনপ্রিয় মাধ্যমের সঙ্গে, তাতে করে কি জনপ্রিয়তা বাড়ানো হয়তো বাড়ে। অনেক গান আছে যেগুলো চলচ্চিত্রের তেই ব্যবহৃত হওয়ার পর জনপ্রিয় হয়েছে, যেমন ধরুন যে রাতে মোর দুয়ারগুলি, ঋত্বিক ঘটক এমন ভাবে ব্যবহার করলেন, তারপরে সেটা একটা মাস সং হয়ে গেল। কিংবা ধরুন সত্যজিৎ রায়ের চারুলতাতে আমি চিনি গো চিনি তোমারে, মাস সং হয়ে গেল। এইভাবে একটা গান জনপ্রিয় হয়, চলচ্চিত্রের মাধ্যমে জনপ্রিয়তা বাড়ে নিশ্চয়ই। কিন্তু সে কথা বলতে গেলে আবার এটাও বলতে হয়, চলচ্চিত্র এখন যা হচ্ছে সেখানেও তো গন্ডগোল না। ভালোবাসি ভালোবাসি গানটাই শুধু শুনছি, মানে একই গান বিভিন্ন চলচ্চিত্রে ব্যবহার হচ্ছে, তাতে কি হচ্ছে? তার কারণ হচ্ছে যারা মিউজিক ডিরেক্টর তারা তার বেশি রবীন্দ্রসঙ্গীত শোনেননি। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাকে যদি লোকে মারতে আসে মারুন। রবীন্দ্রনাথের গান সম্পর্কে এখন একটা জেনারেল একটা, আমি বলবো একটা অদ্ভুত একটা, কি বলবো, মানে অজ্ঞতা বেড়ে গেছে। হ্যাঁ, যেটা ধরুন রবীন্দ্রনাথের শতবর্ষে এবং তারপরে 150 বছরে যেটা বেড়েছিল, এখন রবীন্দ্রনাথ নিয়ে ইন্টারেস্টটা বাঙালিদের খুব কমে গেছে, কারণ বাঙালিরা বাংলা ভাষা ব্যবহার করে না খুব একটা। যাদের আমরা শিক্ষিত বাঙালি বলি, আমাদের ছোটবেলা কিন্তু আমাদের বলা হয়েছিল যে এই দুটো ভাষাই আমার ভাষা। এখন একটা দেখবেন একটা পোলারিটি তৈরি হয়েছে, যদি ইংরেজি জানি তাহলে বাংলাটা আমি জানবো না, যদি বাংলাটা জানি তাহলে আমি ইংরেজি ব্যবহার করবো না। একটা অদ্ভুত ছুট মার্গ আছে বাঙালিদের মধ্যে এখন। আমার ছোটবেলায় সেটা ছিল না। শিক্ষিত বাঙালি পরিবারে তারা ডেফিনেটলি বাইলিঙ্গুয়াল ছিলেন, তারা যেরকম ইংরেজিটাও জানতেন, বাংলাটাও যথেষ্ট ভালো জানতেন। আমাকে সেইভাবে মানুষ করা হয়েছে, ফলে আমার কাছে এই সবকটা ভাষাই আমার নিজের ভাষা। কিন্তু এখনকার বাঙালি ওই ইংরেজি শিখতে গিয়ে ইংরেজিটা ঠিক মতো শেখে না, বিভৎস উচ্চারণে ইংরেজি বলে, ওটা ইংরেজি নয়। তারা কিন্তু বাংলা যে জানে না সেটা বলতে খুব একটা দ্বিধাবোধ করে, না, তারা খুব আত্মাভিমান তাদের।
যে আমার ছেলে না ঠিক বাংলাটা আসে ও না। আচ্ছা আচ্ছা, সেটা বলছেন। হ্যাঁ হ্যাঁ, তাই বলছেন। আমি অনেক সময় দেখি ছোট বাচ্চারা রবীন্দ্রনাথের গান শিখছে, ইংরেজিতে লিখছে লিখছে রোমান রোমান হরফে। হ্যাঁ, হরফে। এটাকে কি সাংঘাতিক অবস্থা! এটা নিয়ে আমি হ্যাঁ খুব লজ্জার কথা এটা, মানে হতভাগা বাঙালি আমি বলবো। হ্যাঁ, যারা রবীন্দ্রনাথকে বিনে পয়সায় পড়ে পাওয়া 14 আনা হিসেবে পেয়েছেন, তারা যে কি মিস করছেন, জীবনটাকে মিস করছেন আমি বলবো। রবীন্দ্রনাথ তো আমাদের বাঁচতে শেখান। হ্যাঁ, কিভাবে আমি জীবনকে দেখবো সেটা রবীন্দ্রনাথ শিখিয়েছেন। আর সেটা যদি আমি না করি, তাহলে আমি জীবন থেকে আমার স্বেচ্ছায় একটা জিনিস বাদ দিয়ে দিলাম। আমার মানে যারা বাংলা পড়তে পারেন না, আমার তো তাদের জন্য কষ্ট হয় যে তারা হতভাগা। আর কিন্তু যারা বাংলা পড়তে পারে অথচ রবীন্দ্রনাথ পড়ে না, তারাও হতভাগা। কিন্তু রবীন্দ্রনাথকে কি আপনি জনগণের কবি বলবেন? দেখুন, কবির আগেও না রবীন্দ্রনাথকে সবসময় কবি 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 বলাটা ঠিক নয়। রবীন্দ্রনাথ কিন্তু একজন পলিটিক্যাল ফিগার, রবীন্দ্রনাথ কিন্তু একজন সমাজসেবী, রবীন্দ্রনাথ কিন্তু একজন ইকোনমিস্ট আমার মনে হয়। হ্যাঁ, আমি আমার অনেকটা কাজই তো পাশ্চাত্যে, তো মানে আমি যেটা করেছি এত বছর ধরে, যে ইংরেজি ভাষার মাধ্যমে রবীন্দ্রনাথকে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া। সেখানে আমরা গিয়ে দেখেছি ডার্টিংটনে রবীন্দ্রনাথের যখন 150 বছর, তখন উইলিয়াম রদিচের সঙ্গে আমি আর রোহিণী গিয়েছিলাম ওখানে একটা অনুষ্ঠান করতে। সেখানে আমরা দেখেছি রবীন্দ্রনাথকে ওরা কিন্তু কবি বা গীতিকার হিসেবে জানেন না। কি হিসেবে জানেন? প্রথম এনভায়রনমেন্টালিস্ট হিসেবে, ফিলসফার হিসেবে তারা রবীন্দ্রনাথকে পুজো করে। সেইভাবে আমাদের দেশের লোক কবি কবি করে যে একটা রেখে দিয়েছে, রবীন্দ্রনাথ আসল রবীন্দ্রনাথের চেহারা সেটা নয়। রবীন্দ্রনাথ তার নিজের কাজের জায়গায় যা যা বৈপ্লবিক জিনিস করেছিলেন সেই সময়ে, তখনও ভারতবর্ষে কিন্তু সোশ্যালিজম শুরু হয়নি, কমিউনিজম শুরু হয়নি, এগুলো জানতোই না লোকে। রবীন্দ্রনাথ তার আগে কিন্তু ওনার জমিদারিতে উনি তখন কোঅপারেটিভ ফার্মিং শুরু করেছেন। হ্যাঁ, উনি নিজে নোবেল প্রাইজের টাকা দিয়ে গ্রামীণ ব্যাংক চালু করেছেন। তারপরে তাকে ঠকতে হয়েছে, আমাদের দেশের লোক তো তাকে ঠকিয়ে লাট করেছে একেবারে। হ্যাঁ, ব্যাংক ডুবে গেছে, ভরাডুবি হয়েছে। তো এই ক্ষতিগুলো রবীন্দ্রনাথ স্বেচ্ছায় মেনে নিয়েছেন, জাস্ট সমাজটাকে পাল্টে দেবার জন্য। এইগুলো তো কেউ চর্চা করে না। শুধু কবি রবীন্দ্রনাথ, গুরুদেব রবীন্দ্রনাথ, কেন? রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু এই সব এসছে। আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত ভীতু মানুষদের রবীন্দ্রনাথ সাহস জুগিয়েছেন। আমরা যে আজকে প্রতিবাদ করি, রাস্তায় নামি রবীন্দ্রনাথের গান নিয়ে, সেটা রবীন্দ্রনাথ আমাদের সেই সাহস জুগিয়েছেন। তিনি নিজে রাস্তায় নেমে পড়েছিলেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। তো এগুলো তো আমাদের মনে রাখতে হবে। রবীন্দ্রনাথ তো শুধু কবি নন, রবীন্দ্রনাথ অনেক কিছু, তার সাথে তিনি একজন বড় কবি। এইভাবে আমাদের মনে রাখা উচিত। তাহলে আমাদের পাঠ্যক্রমে রবীন্দ্রনাথ একজন বিষয় হিসেবে কেন নেই? এটা তো রাজনৈতিক ব্যাপার, এটা নিয়ে আর আমি কি বলবো। এটা তো ঠিক রাজনৈতিক ব্যাপার, এটা বাঙালির একটা মানে দুঃখের জায়গা যে আমার মনে হয় রবীন্দ্রনাথের কবিতা আমরা হয়তো রেখেছি বা কোনো ছোট গল্প রেখেছি, যারা বাংলা অনার্স পড়ছে তারা হয়তো আরো বেশি একটু রবীন্দ্রনাথ পড়লো, কিন্তু রবীন্দ্রনাথ একজন মানে মানুষ হিসেবে একটা বিষয় হতে পারেন তো। নিশ্চয়ই, রবীন্দ্রনাথের জীবনীটাই কিন্তু একটা, যেরকম গান্ধীকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কিছু বলুন, গান্ধী বলেছিলেন যে আমার জীবনটাই আমার বাণী। হ্যাঁ, তো মাই লাইফ ইজ মাই মেসেজ। হ্যাঁ, তো রবীন্দ্রনাথেরও কিন্তু তাই, ওর জীবনটাই ওনার বাণী। সেই জীবনটার সম্পর্কে কজন বাঙালি খবর রাখে? কেউ না, নোবডি ইজ বদার্ড। ইনফ্যাক্ট রবীন্দ্রনাথ সেই সময় যা পলিটিক্যাল আইডিয়াস বলেছিলেন, লিখেছিলেন, তখন তো রবীন্দ্রনাথ দিনে বোধহয় অ্যাভারেজে 2টো করে এসে লিখছেন। হ্যাঁ, আমি বলছি ধরুন 1904, 1902, 1903, 1904, সেটা কালমিনেট করছে 1905-এ বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। তারপরে 7, 8, 9 অব্দি উনি যে এসেজ লিখছেন, উনি যে নাটক লিখছেন রাজা, যেখানে পুরো ডেমোক্রেসি, আইডিয়াল ডেমোক্রেসি, আইডিয়াল গভর্নেন্স কিরকম হবে সেইটা নিয়ে উনি বলছেন। হ্যাঁ, সেই সময় উনি গোরা লিখছেন। হ্যাঁ, উনি তো স্বদেশী আন্দোলন নিয়েও প্রচুর প্রশ্ন। এই ওনার যে রাজনৈতিক মতামতটা, সেটা যদি আমাদের দেশের রাজনৈতিক নেতারা
সিরিয়াসলি নিতেন, তাহলে আজকে দেশের এরকম অবস্থা হতো না। হ্যাঁ, আসলে রবীন্দ্রনাথকে ওই অগেইন সকলে কবি গুরুদেব করে সরিয়ে রেখেছেন, এটাও একটা পলিটিক্স। কি করে একটা একজন বৈপ্লবিক মানুষকে সরিয়ে রাখা যায়, সেটাই আমরা এত বছর ধরে করেছি। তবে আমার মনে হয় এখন এই মুহূর্তে বোধহয় সেই রাজনীতিটা করার মতো প্রজ্ঞাও আমাদের আর নেই, আমরা জানি না যে রবীন্দ্রনাথ এত কিছু। এটাতেই তো তারা সফল হলো, পুরো একটা ডিনামাইটকে আমরা সরিয়ে রেখে সেটাকে জলে ডুবিয়ে সেটাকে অকেজো করে ফেলে দিলাম। হ্যাঁ, এটাই তো করা হলো। উনি তো একটা ডিনামাইটের মতো ছিলেন। অনেক ভারী ভারী কথা হয়ে যাচ্ছে, দেবাশিস একটু গান শুনবো। আচ্ছা, কি গান আবার বলতে হবে আমাকে? কি গান শুনবো? যেটা আপনার প্রাণ চায়। ভেঙে মোর ঘরের চাবি। বেশ। ভেঙে মোর ঘরের চাবি দিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার, না পেরে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, বুঝি ওই রাত পোহালো, বুঝি ওই রবির আলো, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, সম্মুখে ওই হেরি পথ, তোমার কি রাত পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরে চাবি নিয়ে যাবি কে আমারে। বাহ, অসাধারণ। এবার একটু অন্যদিকে আমাদের প্রসঙ্গটা ঘুরিয়ে নেব। আপনি তো দূরদর্শনে অনেকদিন কাজ করেছেন, সেই সুবাদে আপনি নিশ্চয়ই অনেক গুণীজনের সংস্পর্শে এসেছেন, সেরকম কিছু অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে শেয়ার করেন। আমার প্রথম ক্যারিয়ার ছিল দূরদর্শনে। হ্যাঁ, আমি প্রথমে, তখন আমার 17-18 বছর বয়স মাত্র, তখন আমি যাদবপুরে পড়াশোনা করি। তখন আমি আমার মানে প্রফেশনাল লাইফ শুরু করেছিলাম অ্যাজ এ প্রেজেন্টেশন অ্যানাউন্সার। মানে তখনকার দূরদর্শনে মানে প্রথমে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে শুরু হতো, যেটাকে এখন আমরা অ্যাঙ্কারিং বলি, তখন অ্যাঙ্কারিং কথাটা বলতো না, তখন বলতো অ্যানাউন্সার। তো সেই কাজটা আমার ছিল, রোজ মানে অধিবেশনের শুরুটা, সেদিন কি কি হবে সেইটা জানানো, পরের দিন কি কি অনুষ্ঠান আছে সেগুলো জানানো, এবং শেষে এই জিনিসটার কাজটা আমি তখন করতাম। সেই সময় আমাদের সময় চৈতালি দাশগুপ্ত ছিলেন, শাশ্বতী গুহ ঠাকুরতা ছিলেন, রুমা চ্যাটার্জি ছিলেন, বিপ্লব দাশগুপ্ত ছিলেন, আমরা তখন এই কাজটা করতাম। তারপরে আমি 82 সাল থেকে প্রোডাকশনে চলে এলাম, প্রযোজনার কাজে চলে এলাম। তখন আমি অনেক ডকুমেন্টারিজ করেছি। আমি যার সাথে কাজ করতাম, শ্রী অভিজিৎ দাশগুপ্ত, তিনি তো ডকুমেন্টারি এবং টেলিভিশন জগতের একজন কিংবদন্তি। তার সাথে কাজ করে অনেক কিছু আমি শিখেছি, ডকুমেন্টারি ফিল্ম কিভাবে তৈরি করতে হয় ইত্যাদি। তারপরে পুনে ফিল্ম ইনস্টিটিউটে আমার যে ট্রেনিংটা সেটা হয়েছিল। আমার সেই সময় থেকে আমার ভিজুয়াল মিডিয়াটার প্রতি একটা আগ্রহ ছিল বলেই আমি তখন এইটা চুজ করেছিলাম, এবং পাশাপাশি আমি সাহিত্য পড়াশোনা করেছিলাম। তখন অনেক বড় বড় মানে সব তখনকার যত শিল্পী, মানে আমি যখন কাজ করছি দূরদর্শনে 1977 থেকে, তখনকার সব শিল্পীরা তখন আমাদের দূরদর্শনের স্টুডিওতে গান গাইতে আসতেন। সে হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে কে না, সকলকে একদম সামনে বসে সঙ্গীত পরিবেশন করতে দেখেছি। তবে একটা কষ্টও ছিল যে দূরদর্শনের তখন নিয়ম ছিল যে যারা দূরদর্শনে কাজ করবেন তারা ওখানে আর কিছু করতে পারবেন না। ফলে আমি নিজে কখনো দূরদর্শনে গান গাইতে পারিনি সেই সময়। হ্যাঁ, অন্যদের গান রেকর্ড করছি, প্রডিউস করছি, কিন্তু আমি গান গাইতে পারিনি। এটা একটা বিরাট ক্ষতি আমার মনে হয়েছিল। তারপরে আমি দূরদর্শন যখন ছেড়েও দিয়েছি, আমি তারপরে পড়ানোর জগতে চলে যাই। আমি ইংরেজি সাহিত্য পড়িয়েছি তারপর।
তখনও আমি প্রচুর ডকুমেন্টারিজ করেছি। আমি দূরদর্শনের হয়ে প্রথম আউটডোরে যে নাটকটা শুট করা হয় সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ফাল্গুনী। সেইটা আমি ডিরেক্ট করেছিলাম, এবং সেটা শুধু তাই নয়, সেটা শুধু আউটডোরের প্রথম নাটক তাই নয়, সেটা ছিল প্রথম কালারে, তার আগে তো ব্ল্যাক এন্ড হোয়াইট, কালারে শুট করা প্রথম নাটক ছিল ফাল্গুনী। এবং সেটা আমরা শান্তিনিকেতনের বিভিন্ন আশেপাশের যে গ্রামগুলো সেই সব জায়গায় লোকেশন করে শুট করেছিলাম 3 দিন ধরে, সারা রাত কাজ করে। ওইভাবে দূরদর্শনেরও কিন্তু ওই প্রথম অত ইকুইপমেন্টস নিয়ে গিয়ে একটা আউটডোরে কাজ করা, সেটা কিন্তু প্রথম। আনফর্চুনেটলি দূরদর্শনে সেইটা এখন আর পাওয়া যায় না, ওই রেকর্ডিংটা ওরা হারিয়ে ফেলেছেন। এটা আমার ভীষণ দুঃখের একটা ব্যাপার। মানে তখন একটা দূরদর্শনে একটা অনুষ্ঠান হতো দর্শকের দরবারে, তাতে সব শ্রোতাদের চিঠিপত্রের উত্তর দেওয়া হতো, পঙ্কজ সাহা সেটা করতেন। আমার মনে আছে পঙ্কজ দা এত চিঠি পেয়েছিলেন ফাল্গুনী টেলিকাস্ট হওয়ার পর যে ফাল্গুনির জন্য 2টো আলাদা করে দর্শকের দরবারে ওকে করতে হয়েছিল। এতটাই সেটা দূরদর্শন সফল নাটক হিসেবে প্রমাণিত হয়েছিল। ফলে ভালো জিনিস লোকে নেবে না, এইটা একটা এখনকার লোকেদের একটা কুসংস্কার আমার মনে হয়। এটা তো আমি বলছি ধরুন 99 সালের কথা, এমন কিছু একটা ভীষণ আগের কথা নয়। তো তখন যদি লোকে ফাল্গুনির মতো নাটক দূরদর্শনের পর্দায় ওরকম ভাবে দেখেছেন এবং তারপরে অত চিঠি লিখেছেন দূরদর্শনকে, তো এখন সেটা দেখবেন না কেন? একটা হতে পারে এখন এই যে এই যন্ত্রটি এসে গেছে, সবকিছু আমরা এখানে পাচ্ছি এবং সবকিছু ফ্রিতে পাচ্ছি, হ্যাঁ, সেটাও একটা কারণ যে সারা পৃথিবী সব রকম জিনিস আমার এর মধ্যে আসছে, ফলে আমার চয়েসটা অনেক বেশি। হ্যাঁ, আমি এখন আমাদের দেশের জিনিস দেখবো নাকি আমি অন্য দেশের একটা কিছু দেখবো, সেটা তাদের ব্যাপার। কিন্তু সামহাও আমরা কিরকম যেন ঢুকিয়ে গেছি, আমরা নিজেদের আমাদের এই ডিজিটাল জগতে আমাদের নিজেদের একটা নিজেদের কালচারকে, নিজেদের সংস্কৃতিকে আরো এগিয়ে দেওয়াটা আমরা সেরকম ভাবে করতে পারিনি বলে আমার মনে হয়। কারণ ধরুন এত আমরা বলি যে সারা পৃথিবীতে এখন বাংলাটা হচ্ছে 3য় সর্ববেশি ব্যবহৃত ভাষা, তাই যদি হয় বাঙালিদের আমরা রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাটক দেখাতে পারছি না কেন? এটা তো একটা অদ্ভুত ব্যাপার না। আমার মনে হয় যারা দেখাবেন বা শোনাবেন তাদের কিছুটা সাহসের অভাব আছে নিশ্চয়ই, আর হয়তো আমাদের কিছুটা অর্থনৈতিক দুর্বলতা আছে। মানে অর্থনৈতিক সেই লগ্নিটা যদি না হয়, শিল্পীরা বা কি করে সেই কাজগুলো করার ভরসা পাবেন? তাদেরও তো তাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। ঠিক কথা। এটা হয়তো একবার শুরু করে দিলে হয়তো হতো, হ্যাঁ, কিন্তু সেই সাহসটা আমাদের নেই, হয়তো আমারও নেই। দেবাশিস দা, অনেক কিছু শোনার ছিল, আরো অনেক মনের কথা হয়তো আপনার মনে জমে আছে যেগুলো শোনার সময় হলো না, আবার হয়তো শোনার জন্য আমরা আপনার কাছে আসবো একদিন। নিশ্চয়ই। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ আমাকে এইরকম একটা প্ল্যাটফর্মে কথা বলতে দেওয়ার জন্য। আমরা আমাদের পরিবেশকে ভালোবাসি, পরিবেশকে ভালোবেসে এই সবুজটা আপনার জন্য, সবুজের উপহার। আমি ভীষণ গাছ উপহার পেতে ভালোবাসি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নমস্কার, দেবাশিস রায়চৌধুরীর কথা আপনারা শুনলেন। রবীন্দ্রনাথের জীবনের অনেক অজানা দিক তিনি তুলে ধরলেন তার কথায়। এরকম আরো অনেক মনোগ্রাহী আলোচনা শোনার জন্য গপ্পসপ্প, কিছু গল্প, কিছু মনের কথা শুনতে থাকুন, দেখতে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করুন। নমস্কার। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।